আরম্ভ করছি আমার এই প্রতিবেদন বলিউডের চার্লি চ্যাপলিনের অভিনয়ের হাতে খড়ি টলিউডে এসে এই কলকাতায়। সবাই বলে বলিউডের চার্লি চ্যাপলিন অভিনয় করার অঙ্গভঙ্গিতে অনেকটাই তিনি ছিলেন এরকম নির্বাক যুগের চার্লি চ্যাপলিনের মতোই। পরে অবশ্য সরে এসেছিলেন, চেষ্টা করেছিলেন সবাক যুগের চার্লি হতে, হয়েও ছিলেন। এই মানুষটার 100 বছর পূর্ণ হচ্ছে এই ডিসেম্বর 2024 সালে। তিনি হলেন আর কেউ নয়, আমাদের অতি প্রিয় চলচ্চিত্রকার, অভিনেতা, প্রযোজক, পরিচালক রণবীর রাজ কাপুর। বিনোদন শিল্পের বলিউডের একজন অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়নক হলেন এই রাজ কাপুর। বিনোদন শিল্পের অন্তর্গত নাটক, যাত্রাপালার তুলনায় চলচ্চিত্র নির্মাণ শিল্প অনেকটাই আধুনিক। যদিও এই শিল্পের বয়স সময়ের নিরিখে 200 বছর অতিক্রম করে ফেলেছে অনেক দিন। এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে শেষার্ধে এসে ললিতকলা, চারুকলা কিংবা বিনোদন শিল্প সবই একটা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে। শুধু তাই নয়, একটা দেশের পক্ষে এগুলোর অর্থনৈতিক গুরুত্ব কিছু কম নয়। যাত্রাপালা, নাটক, গান বাজনা, সিনেমা এসব কিছুর মধ্যে চলচ্চিত্র শিল্প আজ বৈদেশিক ব্যবসায় একটা বড় ভূমিকা গ্রহণ করে যাচ্ছে দিনের পর দিন। ভাবতে ভালো লাগে, পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারত চলচ্চিত্র ব্যবসায় দুই অন্যতম সমৃদ্ধ দেশ। রাজ কাপুরের ছায়াছবি এখনও আজ দেশে বিদেশে সমাদৃত। ভাবতে ভালো লাগে যে রাজ কাপুরের ছেলেবেলার একটা বড় অংশ অতিবাহিত হয়েছে এই বাংলায়, এই কলকাতা শহরে, দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে হাজরা মোড়ের একটা বহুতলে কৃষ্ণ মন্দিরের লাগোয়া একটা ফ্ল্যাট বাড়িতে, যা এখন আবার এই শতাব্দীতে নতুন করে আরও একটা বড় ফ্ল্যাট বাড়িতে পর্যবেসিত হয়েছে। আমার অনেকটা ছোট বয়সে আমি রাজ কাপুরের বাবার, পৃথ্বীরাজ কাপুরের কথা শুনেছি আমার বাবার মুখ থেকে। আমার বাবার জন্ম হয়েছিল 1900 সালে অবিভক্ত বাংলায়, পাবনা জেলায়। পড়াশোনা কলকাতায়। পেশায় অ্যাডভোকেট হলেও নেশায় তিনি ছিলেন একজন দক্ষ খেলোয়াড়, বিশেষ করে ক্রিকেট, লন টেনিস এবং বিলিয়ার্ডে। চারুপ্রকাশ ঘোষের সঙ্গে নাটকেও তিনি অভিনয় করতেন একটা সময়, কারণ এই ঘোষ ফ্যামিলি ছিলেন আমার বাবার বন্ধুরা। ব্রিটিশ আমলে আমার বাবা খেলার জগতে পরিচিত ছিলেন মহা ভট্টাচার্য নামে, যদিও তার আরেকটা নাম ছিল শচীকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, আমার ঠাকুরদাদা তার ছেলে মেয়েদের নাম রেখেছিল বিভিন্ন নক্ষত্রের নামে। কলেজ জীবনে ক্রিকেট খেলতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমে, নিয়মিত খেলতেন আমার বাবা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের মাঠে একটা সময় ব্রিটিশ রাজত্বকালে। সেই সূত্রেই বাবার বন্ধু ছিলেন নিউ থিয়েটার্সের শ্রী বুড়ি সরকার, অর্থাৎ বীরেন্দ্রনাথ সরকার, পৃথ্বীরাজ কাপুর এবং পাহাড়ি সান্যাল। বোম্বেতে ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, মঞ্চ অভিনেতা পৃথ্বীরাজ ছিলেন নাটক পাগল। তাঁর ছেলে মেয়ে, নাতি নাতনিরা যে অভিনয় জগতে একটা জলজলে জ্যোতিষ্ক হবেন, তাতে আর নতুনত্ব কী আছে? রাজ কাপুর, শাম্মী কাপুর, শশী কাপুর, ঋষি কাপুরের ছেলে রণধীর কাপুর, দুই মেয়ে করিশ্মা কাপুর এবং করিনা কাপুর, রণধীর কাপুরের দুই মেয়ে, শশী কাপুরের স্ত্রী জেনিফার কাপুর, তাদের মেয়ে সঞ্জনা ও ছেলে কুনাল কাপুর। এদের চেনে না এমন কেউ আছে নাকি? ভারতের মঞ্চ এবং চলচ্চিত্র জগতের খবর রাখেন যারা, সেই সব মানুষজন গড়গড় করে বলে যাবেন এসব নাম। একটা সময় বাবার কাছে শুনেছি পৃথ্বীরাজ কাপুরের ছেলেদের কথা,
বিশেষ করে রাজ কাপুরের কথা। রাজ কাপুর যে বাল্যজীবনে কলকাতায় ছিলেন সেই সব কথা, কারণ আমার বাবা যাতায়াত ছিল ওই বাড়িতে কলকাতায়। পৃথ্বীরাজ কাপুরের বন্ধু ছিলেন তিনি। শুনেছি রাজ কাপুর নাকি ভর্তি হয়েছিলেন ভবানীপুরের মিত্র স্কুলে হরিশ পার্কের পাশে, যেখানে বাংলা বোম্বে কিংবদন্তি গায়ক ভবানীপুরের হেমন্ত মুখোপাধ্যায় পড়েছিলেন তাঁর ছোটোবেলায় এবং কিশোরবেলায়। যাক, সেসব ব্যক্তিগত কথায় চলে আসি রাজ কাপুরের কথায়। আগেকার দিনের অভিনেতা অভিনেত্রীরা বেশিরভাগই তাদের শিশু বয়সে বা কিশোর বয়সে বা কিশোরী বয়সে নাটক এবং সিনেমায় অভিনয় শুরু করেন। এরম ইতিহাস অনেক আছে। কেউ বা অভিনয় শুরু করেন পরিস্থিতির চাপে পড়ে, কেউ আবার শখে, কেউ আবার পারিবারিক সূত্রে। বলিউডের সমান রাজ কাপুরও তার ব্যতিক্রম ছিলেন না। রাজ কাপুর তার কিশোর বয়সে, মাত্র 10 বছরের একটু বেশি বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ছবিটার নাম ছিল ইনকলাব। শব্দটার অর্থ হলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিপ্লব দীর্ঘজীবী হোক। এই শব্দটা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলে শহীদ বিপ্লবী ভগৎ সিংয়ের অত্যন্ত প্রিয় শব্দ ছিল তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত, ফাঁসিকাটে ওঠার ক্ষণ পর্যন্ত। ছবির পরিচালক ছিলেন আমাদের এই বাংলার বিখ্যাত সেই পরিচালক শ্রী দেবকী কুমার বসু, যিনি একটা সময় বীরেন্দ্রনাথ সরকারের নিউ থিয়েটার্সের অনেক ডবল ভার্সন হিন্দি বাংলা ছায়াছবি পরিচালনা করেন। এই দেবকী কুমার বসু হাজারমো থেকে আরেকটু দক্ষিণে গেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টপেজের কাছে মেনকা সিনেমার ধারে একটা বিলাসবহুল বাড়িতে বাস করতেন। ওখানে যাতায়াত ছিল পৃথ্বীরাজ কাপুরের পরিবারের। তাই পরিচালক দেবকী বসুর ইনকলাব ছবিটা দিয়েই রাজ কাপুরের সিনেমায় অভিনয় করার হাতে খড়ি হয়। নাট্য, মঞ্চ, চলচ্চিত্রে সফল অভিনেতা, মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুরের বাবা, একটা সময় বোম্বে এসে ইম্পিরিয়াল স্টুডিওতে সিনেমায় একটা অভিনয় করার সুযোগ পেতে দিনের পর দিন স্ট্রাগল করে গেছেন তিনি। যদিও তিনি গণনাট্য সংঘের অত্যন্ত শক্তিমান অভিনেতা ছিলেন সেই সময়। আমার অত্যন্ত ছোট বয়সে, 7 বছর বয়সে সুধীর মুখার্জির পরিচালনায় ছায়াছবি বাঁশের কেল্লা ছায়াছবিতে গণনাট্য সংঘের তৎকালীন অভিনেতাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ শিশু চরিত্রে অভিনয় করার সুবাদে এই গণনাট্য শব্দটার সঙ্গে আমার পরিচয় ছিল প্রায় বাচ্চাবেলা থেকে। তাই বাবার কাছে আমি অনেক কিছু জানতে চেয়েছিলাম কাপুর পরিবারের কথা, রাজ কাপুরের কথা। তাই দাদার কাছে এবং বাবার কাছে দুজনের কাছেই শুনেছি এদের কথা। যাই হোক, অনেক চেষ্টার পর উপর্যুপরি 3টে নির্বাক ছায়াছবিতে এক্সট্রা চরিত্রে মুখ দেখানোর ভিড়ে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রাজ কাপুরের বাবা। আনন্দবাজার অনলাইনে সুদেশনা বসুর প্রতিবেদন থেকে জানতে পারা যায়, পৃথ্বীরাজ তখনকার দিনের অত্যন্ত প্রতিষ্ঠিত সুন্দরী নায়িকা, গোয়ার বাসিন্দা ইহুদি অভিনেত্রী এরমেলিন, আরেক নাম সুধা বালার চোখে পড়ে যাওয়াতে নায়িকার আবদারে ইম্পিরিয়াল স্টুডিওর মালিক এবং প্রযোজক আরদেশি ইরানি পৃথ্বীরাজকে নায়ক হিসেবে নির্বাচিত করেন তার সিনেমায়। নামটা ছিল ছবিটার সিনেমা গার্ল। আমাদের বাঙালি তো নয়, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত
আজকে শ্রী মিথিন চক্রবর্তীর মতোই এই পৃথ্বীরাজ কাপুরও ছিলেন প্রথম জীবনে এক্সট্রা রোলে অভিনয় করা একজন অভিনেতা। এসব তথ্য চাইলে, পৃথ্বীরাজ কাপুর সম্পর্কে কোনো তথ্য চাইলে শশী কাপুরের লেখা কাপুর পরিবারের ইতিহাস থেকে অনেকটাই আপনারা জানতে পারেন। রাজ কাপুর অবশ্য তার বাবার মতো এতটা স্ট্রাগল করেননি। অভিনেতা হতে প্রাথমিক স্তরে পেয়েছিলেন অনেকটা খোলা মাঠ, তবে বিখ্যাত হতে রাজ কাপুরেরও অনেকটাই সময় লেগেছিল। আমাদের এই বাংলার সিনেমার মাস্টারমশাই বিখ্যাত শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় তাঁর রাজ কাপুর সম্পর্কিত প্রতিবেদনে লিখেছেন যে ইনকলাব ছায়াছবি থেকে রাজ কাপুরকে আওয়ারা ছায়াছবিতে পৌঁছে দিতে অদিষ্ট তাঁর সময় নিয়েছিল 13টা বছর। সত্যি কথা বলতে গেলে রাজ কাপুরের সফল অভিনেতা হওয়ার চালচিত্রটা অনেকটাই প্রশস্ত ছিল, আর সেই চালচিত্রটা তৈরি করে দিয়েছিলেন কিন্তু পৃথ্বীরাজ কাপুর। কিন্তু রাজ কাপুর একটানা গণরাষ্ট্র সংঘের নাটকে সরাসরি অভিনয় না করার ফলে তাঁর অদৃষ্ট তাঁকে বাবার অভিনয় দক্ষতার উচ্চতায় পৌঁছে দিতে অনেকটাই সময় নিয়েছিল। এসব কথাই আবার পরে বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনেমার মাস্টারমশাই অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় তাঁর স্বপ্নের ফেরিওয়ালা রাজ কাপুর এই নিবন্ধে আরও লিখেছেন, রাজ কাপুরের তৈরি 4টে বিভিন্ন বছরের ছায়াছবি নিয়ে, এই টেট্রালজি নিয়ে, তার অপূর্ব সুন্দর সুললিত বাংলা ভাষার দিয়ে, সেটাই আমি হুবহু এখানে বলার লোভ সংবরণ করতে পারলাম না। তাঁরই কথায় একটু তদন্ত করলেই জানা যাবে কি অলৌকিক সমাপতন সেই একই বছরে 1955 সালে কলকাতায় যখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নির্মাণ করছেন, তখনই তদানীন্তন বোম্বাই শহরে রাজ কাপুর শ্রী 420 নিচের মহলে অন্য জীবন কথা আঁকছেন। একদিকে যখন সাহিত্য সমর্থিত বাস্তববাদ চলচ্চিত্রের জন্য একটা মানচিত্র তৈরি করতে ব্যস্ত, অন্যদিকে রাজ কাপুর মেলোড্রামার আদলে গ্রাম থেকে শহরে আসার অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় বিধিসমূহ পরীক্ষা করে চলেছেন সেলুলয়েডে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর গণতান্ত্রিক সমাজবাদ ও মিশ্র অর্থনীতির ধারণায় এক ধরনের জাতি গঠনের প্রয়াস মূর্ত হয়ে উঠেছিল। আওয়ারা 1951, বুট পালিশ 1954, শ্রী 420 1955, জিস দেশ মে গঙ্গা বহতি আয় 1959, উত্তর স্বাধীনতা পর্বে ভারতীয় জীবনে আধুনিকতার একটা দলিল হিসেবে চিহ্নিত হবে। আমার একটা অত্যন্ত পপুলার বা জনপ্রিয় ছায়াছবি যেখানে আমি অভিনয় করেছিলাম, সেই মোচন সম্পর্কেও এই সঞ্জয় মুখার্জি এমন কথাই বলেছেন। নগরায়ণ এবং বাংলার ছায়াছবি নিয়ে কথা বলতে গিয়ে একটা সময় গত শতাব্দীর 50-এর দশকে রাজ কাপুর শুধুমাত্র মধ্য এশিয়ার সোভিয়েত ইউনিয়নের ব্লকের দেশগুলোর মধ্যেই জনপ্রিয় ছিলেন না, জনপ্রিয় ছিলেন পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া সমেত তুর্কি, গ্রিস, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা, চায়না এবং দক্ষিণ এশিয়াতেও অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হিসেবে স্বীকৃত ছিলেন। এই জন্যে তাকে কোনো বিজ্ঞাপনের সাহায্য নিতে হয়নি। এই সব দেশের মানুষজন রাজ কাপুরকে কাছের মানুষ মনে করে ভালোবাসতেন।
অন্তর থেকে এবং তার প্রশংসা করতেন হৃদয় থেকে। রাজ কাপুর তার ছায়াছবিতে সবসময় সাধারণ মানুষের কথা বলতেন, তুলে ধরতেন নিচের তলার খেটে খাওয়া মানুষজনের দুঃখ, দুর্দশা এবং সততার কথা। উঁচু গলায় বুক চিতিয়ে শাসকের কানে পৌঁছে দিতেন তাঁদের দুঃখ দুর্দশার কথা, যাতে শাসক এইসব নিপীড়িত মানুষজনকে কিছুটা স্বস্তি দিতে পারেন তাঁদের সমাজতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র কাঠামোতে। অনাট্য ঘরানায় মানুষ হওয়া এই মানুষটার কাছে সমাজ যে সেটাই আশা করবে, এতে আশ্চর্য হবার কিছুই নেই। রাজ কাপুর তার 18 বছর পূর্ণ হতে না হতে হিন্দি ছায়াছবিতে নায়কের ভূমিকায় অভিনয় শুরু করে দিয়েছিলেন। 1935 সালে ইনকলাব ছায়াছবিতে কিশোর চরিত্রে অভিনয় করার অনেকটা পরে 1943 সালে আবার অবতীর্ণ হন হিন্দি ছায়াছবিতে। ছবিটার নাম হামারি বাত। এরপর যথাক্রমে গৌরী, বাল্মীকি, নীলকমল, জেল যাত্রা, দিল কি রানী, চিতর বিজয় ছায়াছবি পর্যন্ত শুধু অভিনয় করেন। 1948 সালে প্রথম থেকে তিনি অভিনয় এবং প্রযোজনা শুরু করেন। আগ ছায়াছবিটা ছিল তার প্রথম প্রযোজনা। এরপর গোপীনাথ, অমর প্রেম ছায়াছবিতে শুধুমাত্র অভিনয় করার পর বারসাত ছায়াছবিতে অভিনয় এবং প্রযোজনা দুটোই করেন। তাঁর প্রযোজনা সংস্থা আরকে ফিল্মসের লোগোটা বারসাত ছায়াছবির প্রোডাকশানের থেকে নেওয়া হয়েছে। রাজ কাপুরের নিজের তৈরি স্টুডিও আরকে স্টুডিওতেও একই লোগো ব্যবহার করা হয়েছে। এই স্টুডিও রাজ কাপুর প্রতিষ্ঠা করেন 1948 সালে ভারত স্বাধীন হওয়ার পর। তবে রাজ কাপুরের প্রকৃত উত্তরণ শুরু হয়েছে গত শতাব্দীর 50 দশকের প্রারম্ভে আওয়ারা বা দি ভ্যাগাভ্যান ছায়াছবিটা থেকে। যদিও ফিল্ম জগতের কিংবদন্তি নায়কের শবযাত্রা গত শতাব্দীর 1988 সালে 2রা জুন হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় আরকে ফিল্মসের জয়যাত্রা 1999 পর্যন্ত চলেছে। তবে রাজ কাপুরের শেষ ছায়াছবি ছিল দাদা কা। রাজ কাপুরের ফিল্মি দুনিয়ায় যে অবদান আছে তা নিয়ে এখন অনেকেই অনেক কথা বলবেন। বিভিন্ন পত্রপত্রিকা, সমাজ মাধ্যমে ফিল্ম বিশেষজ্ঞরা অনেক কথা লিখবেন রাজ কাপুরের অভিনয় প্রতিভা এবং সাংগঠনিক দক্ষতা নিয়ে। তারা লিখবেন অনেক কিছু। তাই এ নিয়ে আমার মতো অধম এবং অজ্ঞ বলার সাহস রাখি না। তাই একটা কথা এখানে বলতেই হবে, যে স্পিরিট নিয়ে রাজ কাপুর ফিল্মি দুনিয়ায় এসেছিলেন, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আওয়ারা এবং C420 ছায়াছবিটির মাধ্যমে, ছায়াছবি দুটোর মাধ্যমে সেই জোশ তিনি বাণিজ্যিক কারণে শেষের দিকে ধরে রাখতে পারেননি, তার ছেলেরাও পারেননি। রাজ কাপুর যে বছরে 1959 সালে জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় ছায়াছবিটা তৈরি করেন, সেই বছরেই অন্য একজনের প্রযোজনায় রাজ কাপুর তাঁর ব্লকবাস্টার ছায়াছবি নূতন সমর্থের বিপরীতে ঋষিকেশ মুখার্জির চিত্রনাট্য পরিচালনায় আনাড়ি ছায়াছবিতে অপূর্ব অভিনয় করেন। এই অভিনয় সমস্ত দর্শক সমাজে অত্যন্ত সমাদৃত হয়েছিল। এবার রাজ কাপুর এবং রাজ কাপুরের নায়িকাদের সম্পর্কে একটু বলি। আগেই বলেছি 18 বছর পূর্ণ হতেই রাজ কাপুর নায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন। তাঁর নিজের তৈরি স্টুডিও করার আগে পর্যন্ত তিনি অভিনেতা হিসেবে প্রচুর অর্থ উপার্জন করেন বটে, কিন্তু তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবি ফ্লপ হয়েছিল। তার মধ্যে 24 বছর বয়সে নিজের তৈরি স্টুডিওতে তাঁরই নিজের প্রযোজিত বেশ কয়েকটা ছবিও ফ্লপ হয়েছিল।
তার প্রথম জীবনের ছায়াছবির মধ্যে নায়িকা হিসেবে যার নাম করতে হয় তিনি হলেন মমতাজ জাহান দেহলভি, যিনি মাত্র 14 বছর বয়সে রাজ কাপুরের বিপরীতে নীলকমল ছায়াছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে দেবিকা রানী এই নায়িকার নাম রাখেন মধুবালা। নীলকমল ছায়াছবিতে অভিনয় করার পর মধুবালা নাম নিয়ে রাজ কাপুরের বিপরীতে দিল কি রানী বা সুইটার ছায়াছবিতে এই নায়িকা অভিনয় করেন। আগেই বলেছি রাজ কাপুরের আরকে ফিল্মসের ব্যানারে প্রথম ছায়াছবি ছিল আগ। এই ছায়াছবিতে তার নায়িকা ছিলেন নার্গিস, যার জন্মলগ্নে নাম ছিল ফাতিমা রশিদ। পরে তার নাম দেয়া হয় নার্গিস। এই মিষ্টি পার্সি শব্দটার অর্থ হলো ফুল। আমরা বাংলায় যাকে বলতে পারি রজনীগন্ধা। একটা সময় সিনেমাপ্রেমী মানুষজনের মধ্যে রাজ কাপুরের সঙ্গে তার ধারাবাহিক অভিনয় করার সুবাদে গুঞ্জন উঠেছিল যে তাদের মধ্যে অর্থাৎ রাজ কাপুর এবং নার্গিসের পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা আছে ব্যক্তিগত জীবনে। সাংবাদিকরা যা বলে রটায় তার কিছুটা তো ঘটেই। এছাড়া ঋষি কাপুর তো তার ব্যক্তিগত স্মৃতিচারণায় তার বাবার সম্পর্কে এইসব ব্যাপার লিখে গেছে। বৈজয়ন্তীমালার সঙ্গে যে রাজের ব্যক্তিগত ভালোবাসা ছিল, শরীরেরও সম্পর্ক ছিল, তাও ঋষি খোলাখুলি তার ব্যক্তিগত স্মৃতিচারণায় বলে গেছেন। রাজের জীবনে বহু নারীর আবির্ভাব হয়েছে, সম্পর্ক হয়েছে, সম্পর্ক ভেঙেছে, যা প্রায় সব প্রতিভাবান মানুষদের ক্ষেত্রেই হয়ে থাকে বলে আমার মনে হয়, যারা লাইমলাইটে থাকে। রাজ নিজেই বলে দিয়ে গেছেন খুব খোলাখুলি শৈশব যৌন চেতনার কথা, নগ্ন নারী দেহের সৌন্দর্যের প্রতি তার আকর্ষণের কথা, তাঁর মায়ের কথা। সেই জন্যই বোধ হয় রাজ কাপুর তার নায়িকাদের স্নানের বেশভূষায় স্নানরত অবস্থায় তাঁরই তৈরি ছায়াছবিতে অনেকটাই বেশি করে দেখিয়েছেন। বিংশ শতাব্দীর যে সময়টা রাজ তার ছায়াছবিগুলো তৈরি করেছেন, সেই সময়টাতে অস্ট্রিয়ার নিউরোলজিস্ট ডাক্তার সিগমন্ড ফ্রয়েডের লেখা মনস্তত্ত্ব সম্পর্কিত জার্মান ভাষায় লেখা ইংরেজিতে অনুবাদ করে বিভিন্ন প্রকাশক এই উপমহাদেশে সুলভ মূল্যে সাধারণ পাঠকের কাছে পাঠযোগ্য করে ফেলেছিল। সেই জন্যই বোধ হয় রাজ কাপুর এতটা খোলাখুলি তার নিজের দেখা মায়ের শরীরের সৌন্দর্যের মনস্তাত্ত্বিক অনুভূতিগুলো বিভিন্ন পত্রপত্রিকায় তার ব্যক্তিগত ইন্টারভিউতে তুলে ধরতে পেরেছে। রাজ কাপুরের নায়িকাদের সম্পর্কে আজ অনেক পত্রপত্রিকায় সবাই গরম গরম লেখা পেয়ে যাবেন, তাই এখানে বেশি কিছু বলার অবকাশ নেই আমার। শুধু এইটুকুই বলবো যে এত বড় মাপের নায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালকের সংস্পর্শে আসা লাস্যময়ী, সুন্দরী, যৌন আবেদনময়ীদের মধ্যে কিছু প্রেম, ভালোবাসা, দৈহিক সম্পর্ক তো থাকবেই। সেই নিয়ে বেশি কথা নাই বা বললাম, শুধু এই কথাই বলি, কত শত ফুল বিকশিত হয়ে ঝরে যায় ফুল বাগিচায়, যার খবর মালিও রাখে না। সব শেষে আমি রাজের একজন নায়িকার কথাই বলবো, যিনি আজ আমাদের মধ্যে রয়েছেন এখনও বিকেলে ভোরের ফুল হয়ে। এই নামটা হলো সিমি গিরওয়াল। অভিনন্দন আমার এই মানুষটাকে, যিনি 5 বছর বয়সে রাজ কাপুরের আওয়ারা ছায়াছবিটা দেখে তাঁর প্রেমে পড়েছিলেন একটা সময়। এই প্রেম অটুট থাকুক, এই কামনাই করি।